হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা কনস্টিটিউশনের খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা থেকে একদমই কোশ্চেন এসে থাকে, কিন্তু জিনিসটা এতই কমপ্লিকেটেড যে জিনিসটা না বুঝলে অনেক সময় ট্রিকি কোশ্চেনগুলি যেগুলি থাকে সেগুলি অ্যান্সার করা পসিবল হয় না। আমি এই ভিডিওতে আপনাদেরকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টটা টোটালি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটার মেইন টপিকে আসার আগে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, প্রথম হলো, আমরা যখন ভোটের জন্য কোনো একজন প্রার্থীকে ইলেক্ট করে থাকি বা যেই ক্যান্ডিডেট ভোটে দাঁড়ায়, ওনার কী কী জিনিস আমরা দেখে ওনাকে ইলেক্ট করি। ডেফিনেটলি এক নাম্বার দেখি ওনার এডুকেশন কীরকম, দেন দেখি ওনার ব্যাকগ্রাউন্ড কীরকম, তারপর দেখি ওনার পাস্ট রেকর্ড, ক্রিমিনাল রেকর্ড, এবং ফাইনালি দেখে থাকি ম্যানিফেস্টো অফ দ্য পার্টি। উনি যে পার্টি থেকে দাঁড়িয়েছেন সেই পার্টির ম্যানিফেস্টোগুলি কী কী। অর্থাৎ উনি যদি ভোটে জিতে যান, তবে পার্টি ডেফিনেটলি একটা ম্যানিফেস্টো হলো কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, অনেক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কি কি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি আমরা দেখে ওই ক্যান্ডিডেটকে ইলেক্ট করি। এখন যদি ক্যান্ডিডেট ইলেক্ট হওয়ার পর, তো ওই যে বললাম লিস্টটা, যেটা পার্টি দেখায় যে হ্যাঁ যদি ক্যান্ডিডেট ভোটে জিতে তবে এই কাজগুলি আমরা করব। কিন্তু এখন ভোটে জেতার পর যদি ওই পার্টি তার দেওয়া ম্যানিফেস্টোগুলিকে মেনটেন না করে, তার দেওয়া ম্যানিফেস্টোগুলিকে প্রতিফলিত করার চেষ্টা না করে, তবে কি আমরা কিছু করতে পারবো? আমরা কি ওদের এগেনস্টে তখন কোর্টে গিয়ে কোনো কেস করতে পারবো? না, আমরা কিছুই করতে পারবো না। তো কিন্তু এইবার কি হয়েছিল, এইবার যখন ছত্তিশগড়ের ভোট হয়েছিল, তখন ছত্তিশগড়ের অজিত যোগীর যে পার্টি ছিল সে একটা তাদের ম্যানিফেস্টোগুলিকে একটা স্ট্যাম্প পেপারে লিখে দিয়েছিল। ফলে ওরা যদি ওদের প্রতিশ্রুতিগুলি ইলেকশন জেতার পর না রাখে, তবে ওই স্ট্যাম্প পেপারে লেখা যেহেতু ওটা নিয়ে সাধারণ ব্যক্তি কোর্টে ওদের বিরুদ্ধে কেস করতে পারে। তো এই জিনিসগুলি কেন বললাম আমি এতক্ষণ যাবৎ, ইলেকশন ম্যানিফেস্টো এগুলি বলার পেছনে কারণটা কি। আজকে আমরা আলোচনা করছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা রয়েছে আমাদের কনস্টিটিউশনের পার্ট 4-এ। এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেলটা এক্সপ্লেন করা হয় আর্টিকেল 36 to 51। দেখুন, ফান্ডামেন্টাল রাইট পার্ট 3-এ রয়েছে, এবং ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল রয়েছে 12 to 35, এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালে রয়েছে 36 to 51। কনস্টিটিউশনে আমাদের যে প্রিমেবল রয়েছে, সেই প্রিমেবল তিনটা জিনিসের উপর গুরুত্ব আরোপ করেছে। একটা হলো সোশিয়াল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস। এই সোশিয়াল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিসকে দেখার দায়িত্ব দুটা ডিপার্টমেন্টের উপর দেওয়া হয়েছে, অর্থাৎ দুটা ডিপার্টমেন্ট না, দুটা পার্টের উপর দেওয়া হয়েছে। এক হলো ফান্ডামেন্টাল রাইট, আরেকটা হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা ইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, এবং যেটা আমি বললাম যে প্রিমেবল অফ দ্য কনস্টিটিউশনকে কনস্টিটিউশন তিনটা মেজর সেক্টরের উপর গুরুত্ব আরোপ করেছিল। একটা হলো সোশিয়াল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইট এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এখন বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো প্রথম যে মেজর ডিফারেন্সটা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে, ওটা হলো ফান্ডামেন্টাল রাইটস একটা নেগেটিভ রাইট। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট স্টেটকে বলে যে এই কাজগুলি আপনারা করতে পারবেন না। এই কাজগুলি বলতে কীরকম, ইনইকুয়ালিটি, আরবিটারিনেস, এই সমস্ত কাজগুলি আপনারা করতে পারবেন না। হুয়ারেস ডিপিএসপি একটা পজিটিভ রাইট, অর্থাৎ এইটা বলে জাস্টিস মেনটেন করার জন্য স্টেটকে আপনারা এই কাজগুলি করুন। তো ফান্ডামেন্টাল বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফার্স্ট ডিফারেন্সটা হলো ফান্ডামেন্টাল রাইট একটা নেগেটিভ রাইট, যে জাস্টিসকে মেনটেন করার জন্য স্টেটকে বলে যে এই XYZ কাজগুলি আপনারা করতে পারবেন না। কাজগুলি বলতে কীরকম কাজ বোঝানো হয়, ইনইকুয়ালিটি, আরবিটারিনেস, এই সমস্ত কাজ। হোয়ারেজ ডিপিএসপি একটা পজিটিভ রাইট, সে স্টেটকে বলে জাস্টিস মেনটেন করার জন্য আপনারা এই কাজগুলি করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড যে মেজর ডিফারেন্সটা হলো, সেটা আমি অলরেডি এখন বলেছি, যে প্রিমিয়েবল যেই জিনিসগুলির উপর গুরুত্ব আরোপ করেছে তার মধ্যে পলিটিক্যাল জাস্টিসেরকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়
ফান্ডামেন্টাল রাইটসের উপর, হোয়ারেস সোশিয়াল এবং ইকোনমিক জাস্টিসের ম্যাটারটা হ্যান্ডেল করে থাকে ডিপিএসপি। তো এটা হলো দ্বিতীয় নাম্বার মেজর ডিফারেন্স। আর তৃতীয় নাম্বার মেজর ডিফারেন্স, যেটার জন্য আমি কিছুক্ষণ আগে ইলেকশন, ভোট এইসব কথাগুলি পড়েছিলাম, ফান্ডামেন্টাল রাইট একটা জাস্টিসিয়েবল রাইট, অর্থাৎ যদি ফান্ডামেন্টাল রাইটগুলি বিঘ্নিত হয় বা স্টেট পালন না করে, দেন সাধারণ মানুষ অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়াল চাইলে কোর্টে গিয়ে কেস ফাইল করতে পারে। কিন্তু ডিপিএসপি একটা নন জাস্টিসিয়েবল রাইট। যদি স্টেট তার এই কথাগুলিকে না রাখে, যেগুলি ইলেকশনের সময় দিয়ে থাকে বা যে সমস্ত কিছু হয়ে থাকে, তো ডিপিএসপির যে নিয়মগুলি এগুলি মান্য করা না হয়ে থাকে, দেন কোর্টে গিয়ে তার এগেনস্টে কোনো কেস ফাইল করা যাবে না। তো এটা নন জাস্টিসিয়েবল রাইট। তো এই যে নন জাস্টিসিয়েবল বা নন এনফোর্সেবল, এটা বলা হয় আর্টিকেল 37-এ। তো দেখুন, আর্টিকেল 36-এ সিম্পল স্টেট হিসেবে স্টেটের ডেফিনেশন দেওয়া হয়েছে, যেটা অলরেডি পার্ট 3-তে দেওয়া হয়ে গেছে। কিন্তু আর্টিকেল 36-এর যে স্টেটের ডেফিনেশনটা, সেটা শুধু ডিপিএসপির জন্যই। কিন্তু আর্টিকেল 37-এ যেটা বললাম যে কিছুক্ষণ আগে, ডিপিএসপি নন জাস্টিসিয়েবল রাইট, তো আর্টিকেল 37-এর মাধ্যমে এটা বোঝানো হয়ে থাকে। আর্টিকেল 37-এর 3টা মেন ক্যারেক্টারিস্টিক রয়েছে। প্রথম, এটা নন এনফোর্সেবল রাইট, 37-এ বলা হয়েছে। সেকেন্ড, 37-এ বলা হয়েছে যদি কোনো গভর্নর এর ফান্ডামেন্টাল সোর্স হলো ডিপিএসপি, কোনো গভর্নরের যে সমস্ত কার্যকলাপ স্টেটে করে থাকে বা ওনার যে সমস্ত অধিকারগুলি বা উনি যেরকমভাবে তার অধিকারগুলিকে প্রয়োগ করে থাকেন, সব ফান্ডামেন্টাল সোর্সটা হলো ডিপিএসপি কোনো গভর্নরের জন্য। থার্ড বলেছে, যদি কোনো স্টেট নিউ ল তৈরি করে, তবে অবশ্যই স্টেটকে ডিপিএসপির জিনিসগুলি বা ডিপিএসপির যে কন্ডিশনগুলি, ডিপিএসপির যে আর্টিকেলগুলি, সেগুলিকে মেনটেন করতে হবে। তো এটার মাধ্যমে বোঝা যায় যে ডিপিএসপি একটা নন এনফোর্সেবল রাইট। এখন আপনাদের মনে হতে পারে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি একটা মরাল অব্লিগেশন ক্রিয়েট করে, কিন্তু জিনিসটা আসলে এরকম নয়। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে ইমপ্লিমেন্ট করার পেছনে কে দায়ী থাকে? আমি এবং আপনারা, সাধারণ মানুষ, কমন পিপল। কারণ কোনো স্টেটে যখন কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসে, তখন যদি তারা ডাইরেক্টিভ প্রিন্সিপালের যেই আর্টিকেলগুলি রয়েছে সেগুলিকে মেনটেন না করে, যদি ভালো ভালো কাজ না করে থাকে, যদি ভালো ভালো ল না নিয়ে আসে, তবে আফটার 5 ইয়ার্স ওদেরকে আমরা ভোট দিয়ে সিলেকশন করব না। তো পপুলার ভোটের জন্য স্টেট কি করে অবশ্যই ডাইরেক্টিভ প্রিন্সিপালের যে নিয়মগুলি রয়েছে, যেই আর্টিকেলগুলি রয়েছে, সেগুলিকে রেসপেক্ট করে এবং যখন ল ডেভেলপ করে, সেই লটা যেন সাধারণ কমন পিপলের জন্য বেনিফিশিয়াল হয়ে থাকে, সেদিকে লক্ষ্য রাখে। তো পপুলার ভোটের চক্করে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে স্টেটের যে গভর্নমেন্ট থাকে তারা অবশ্যই মেনটেন করে থাকে। এখন কোশ্চেন আসে তবে যে যদি এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কেন নন এনফোর্সেবল রাইট? কারণটা খুব সিম্পল। যখন একটা এক্সাম্পল দিতে চাই, কোনো অ্যাথলেটিক বা যখন কোনো স্পোর্টস পারসন যখন ট্রফি জিতে ফাইনালি, তখন তার পেছনে অনেক দিনের পরিশ্রম থাকে, অনেক বছরের পরিশ্রম থাকে। ঠিক এক্স্যাক্টলি সেই রকমভাবেই ভারতে যখন স্বাধীনতা অর্জন করেছিল, তখন তার পেছনে অনেক দিনের পরিশ্রম থেকেছিল, অনেক দিনের মেহনত থেকেছিল। তো যখন কনস্টিটিউশন ডেভেলপ করা হলো ভারতে, তখন দেখা গেল যে কিছু কিছু জিনিস যেগুলি খুবই ভাইটাল, যেগুলিকে ছাড়া একজন মানুষের ডেভেলপমেন্ট পসিবল নয় কোনো ইন্ডিভিজুয়ালের, বা যে সমস্ত রুলসগুলি ছাড়া ডিগনিফাইড ম্যানারে কোনো একজন ইন্ডিভিজুয়াল বাঁচতে পারে না, সেইগুলিকে ফান্ডামেন্টাল রাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর বাকি রাইটগুলিকে ডিপিএসপির অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং এই দুটা মিলিয়ে এরকম সিস্টেম তৈরি করা হয়েছিল, তিনটে জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তো এর মধ্যে আমি জাস্ট আগে লাস্ট স্লাইডে বলে এসেছি ফান্ডামেন্টাল রাইট।
আর সোশিয়াল এবং ইকোনমিক ডেভেলপমেন্টের ম্যাটারটা দেখে ডিপিএসপি। তো এই জন্য ডিপিএসপিকে নন এনফোর্সেবল রাইট বলা হয়ে থাকে। কিন্তু যখন আস্তে আস্তে দেশ ক্রমশ ডেভেলপ করা স্টার্ট করে বা তখন কি করা হবে, তখন আস্তে আস্তে যেই সমস্ত কিছু কিছু লগুলিকে ডিপিএসপিকে সরিয়ে ফান্ডামেন্টাল রাইটের অন্তর্ভুক্ত পুনরায় করা হবে, যাতে এগুলি এনফোর্সেবল হয়ে যায়। যেরকম একটা অ্যাক্ট অলরেডি করা হয়েছে এবং আমি লিখেছিও, আর্টিকেল 45-এ আগে রাইট টু এডুকেশন নিয়ে বলা হয়েছিল, কিন্তু এখন 45 অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করে, যেটা ছিল রাইট টু এডুকেশন, এটাকে ফান্ডামেন্টাল রাইটের অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। তো আর ওইখানে রিপ্লেসমেন্ট করে কি বসানো হয়েছিল, প্রভিশনাল অফ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টু চিলড্রেন বিলো দ্য এজ অফ 6 ইয়ার। তো এখন এটাকে এখানে আনা হয়েছে রিপ্লেসমেন্ট করে, আর ওইটাকে সরিয়ে ফান্ডামেন্টাল রাইটে নিয়ে যাওয়া হয়েছে। তো এরকমভাবে আস্তে আস্তে যত দেশ ক্রমশ ডেভেলপ করবে, তত কিছু কিছু ডিপিএসপির রাইটগুলিকে ফান্ডামেন্টাল রাইটের অন্তর্ভুক্ত করা হবে। ইনিশিয়াল অবস্থাতে ওই যেগুলিকে না করলে না হয়, যেগুলিকে না করলে একজন মানুষের মরাল অব্লিগেশন বিঘ্নিত হয়, সেইগুলিকে ফান্ডামেন্টাল রাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এটার অর্থ এটা একদমই নয় যে ডিপিএসপি লেস ইম্পর্টেন্ট। ডিপিএসপি অলসো বি সেম ইম্পর্টেন্ট part of the constitution as well as ফান্ডামেন্টাল রাইট। এখন আপনারা দেখুন কিছু গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট যেগুলি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সময় করা হয়েছে বা স্টেট পলিসির আর্টিকেলগুলির মধ্যে করা হয়েছে। প্রথমত 1976 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আর্টিকেল 39, 39A, 43A এবং 48A কে অ্যাড করা হয়েছিল। দেন 44th অ্যামেন্ডমেন্ট 1978 অনুযায়ী 38 আর্টিকেলকে অ্যাড করা হয়েছিল। দেন 2002-এ 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 45 আর্টিকেলকে অ্যাডপ্ট করা হয়েছিল। অর্থাৎ আমি যে আর্টিকেলটা চেঞ্জের কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, রাইট টু এডুকেশন, এটা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী করা হয়েছিল? 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটা 2002-এ হয়েছিল আর কি। দেন 2011-এ 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 43B আর্টিকেল 43B-কে অ্যাড করা হয়েছিল। আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যদিও আমার একটা ভিডিও আসবে যেটাতে অ্যামেন্ডমেন্টগুলি নিয়ে আলোচনা আমি করব, তো জাস্ট মনে রাখার ব্যাপার যে 76 অ্যামেন্ডমেন্ট যেটা, এটা খুবই ভাইটাল, ভেরি 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 এসেনশিয়াল। এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। তো এই 4টা অ্যামেন্ডমেন্ট ডিপিএসপির সাথে কানেক্টেড। তো এই 4টার নাম আপনারা একটু মনে রাখবেন। নেক্সট, বেসিক্যালি কি হয় যে ডিপিএসপিগুলি রয়েছে, যতগুলি আর্টিকেল রয়েছে, এর মধ্যে 36 এবং 37 আর্টিকেলটা টোটালি ডিফারেন্ট। অর্থাৎ 36টা স্টেটকে রিপ্রেজেন্ট করে এবং 37-এ 3টা মেইন কথা বলা হয়েছে যে ডিপিএসপির জন্য, যে ডিপিএসপি নন এনফোর্সেবল। তারপর বলা হয়েছিল 37-এ যে প্রেসিডেন্ট গভর্নরের ফান্ডামেন্টাল সোর্স হলো ডিপিএসপি। দেন কোনো স্টেট যদি কোনো ল ডেভেলপ করার চেষ্টা করে, দেন অবশ্যই ডিপিএসপিকে মেনটেন করতে হবে। তো এইসব জিনিসগুলি বলা হয়েছিল 37 আর্টিকেলে। তো এর ছাড়া 38 থেকে 51 পর্যন্ত যে আর্টিকেলগুলি রয়েছে ডিপিএসপি, এগুলিকে আমরা 3টা পার্টে ভাগ করতে পারি। একটা হলো সোশিয়ালিস্টিক, দেন গান্ধিয়ান, আরেকটা হলো লিবারাল। সোশিয়ালিস্টিকের অন্তর্গত যে আর্টিকেলগুলি রয়েছে সেগুলি 38, 42, 39, 43, 39A, 43A, 41 এবং 47। গান্ধিয়ান বলতে এখানে বোঝানো হয় গান্ধীজি, এর মধ্যে একটা কথা বলে দিই, সোশিয়ালিস্টিক মানে সোশিয়াল ওয়েলফেয়ার রিলেটেড এই সমস্ত আর্টিকেলগুলি। আর গান্ধিয়ান
পার্ট বলতে এখানে বোঝানো হয়েছে গান্ধীজি দেশের ডেভেলপমেন্টের জন্য যেই কথাগুলি বলে গিয়েছিল সেই কথাগুলিকে আর্টিকেল পরবর্তীকালে যখন করা হয় ওই আর্টিকেলগুলি এখানে বলা হয়, যেরকম পঞ্চায়েত ডেভেলপমেন্ট বা ভিলেজ ডেভেলপমেন্ট, কটেজ ইন্ডাস্ট্রি, এই সমস্তগুলি কথা এই আর্টিকেলগুলি বিভিন্ন আর্টিকেলগুলিতে বলা হয়েছে। এর মধ্যে আর্টিকেলগুলি হলো 40, 47, 43, 48, 46, এই আর্টিকেলগুলি এর মধ্যে পড়ে। আর লিবারাল এই পার্টের মধ্যে কোন আর্টিকেলগুলি বলে, যেগুলি যেরকম দেশের এটাকে কী বলে, ট্রেড ইনক্রিমেন্ট করার জন্য বা কান্ট্রির মনুমেন্টগুলিকে সংরক্ষিত করার জন্য, এইসব কথাগুলি এখানে বলা হয়েছে। তো এর মধ্যে যে আর্টিকেলগুলি পড়ে 44, 49, 45, 50, 48 এবং 51। দেখুন, এখন প্রত্যেকটা আর্টিকেল নিয়ে আমি আমার নেক্সট যে ভিডিও আছে ডিপিএসপির প্রতিটা আর্টিকেল নিয়ে আমার নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে ইলাবোরেটলি এক্সপ্লেন করে দেব ফ্রম 38 to 51, দ্যাটস মিন সোশিয়ালিস্টিক, গান্ধিয়ান এবং লিবারাল তিনটা সেকশন ইলাবোরেট করে দেব। এখানে জাস্ট আমি শুরু করে শেষ করে দিচ্ছি, আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো বোরিং লেগে যাবে। তাই সেকেন্ড ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, ওইখানে আমি নেক্সট কন্টিনিউ করব এই তিনটা টপিককে নিয়ে, সোশিয়ালিস্টিক, গান্ধিয়ান এবং লিবারাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কি যদি সাবস্ক্রাইব না করুন তো নেক্সট ভিডিওগুলি আপনারা পাবেন না। ওকে, থ্যাংক ইউ। বাস।